মিয়ানমারের সঙ্গে দ্বন্দ্বে না জড়িয়ে আলোচনার মাধ্যমে গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় 10 লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা আবারও গত বৃহস্পতিবার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একদিন পরই শনিবার কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় রোহিঙ্গা ক্যাম্প সহ আশপাশের এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, অপহরণ, মাদক পাচার সহ নানা অপরাধে অভিযুক্ত 5 মামলার আসামি 3 রোহিঙ্গা যুবক। প্রায় 1 লাখ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরের জন্য বাড়িঘর, রাস্তাঘাট, আশ্রয় কেন্দ্র সহ সব ধরনের অবকাঠামো নির্মাণের কাজ আগামী 1.5 মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও বড় ধরনের ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বলে শঙ্কা করছে রোহিঙ্গা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। শুক্রবার বিদেশি সাহায্য কমে যাওয়ায় এবং বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকাগুলোতে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা থাকায় রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। তবে গত বুধবারেও মিয়ানমারের রাখাইনে সামরিক হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে 5 রোহিঙ্গাকে হত্যা করা হয়। 2017 সালে রাখাইনে রোহিঙ্গা বিরোধী অভিযানের সময় বুথিডং এলাকার সব গ্রাম পুড়িয়ে দেওয়া হলেও বাদ পড়া একটি গ্রামে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটির সেনাবাহিনী। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও দেশটির নাগরিকদের একটা বড় অংশ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিপক্ষে থাকায় মানবাধিকার রক্ষায় সারা বিশ্বে সমালোচিত হলেও নির্বাচন সামনে রেখে মিয়ানমারের নেত্রী অং সান সুচি রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আশু কোনো পদক্ষেপ নেবেন না। এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন সাবেক সচিব ও হাইকমিশনার মোফাজ্জল করিম, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং সাবেক পররাষ্ট্র সচিব শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম। স্বাগত আপনাদের 3 জনকে। মোফাজ্জল করিম, আপনাকে দিয়ে শুরু করি যে আসলে বিষয় নির্ধারণ করেছি যে এভাবে কোনোদিন ফিরবে কিনা রোহিঙ্গারা, আপনার কি মনে হয়? খুবই জটিল প্রশ্ন বলবো এই জন্যে, কারণ গত 1.5 বছর হয়ে গেল নাকি আমরা আশায় আশায় বুক বেঁধেছিলাম এবং তখন এই ধরনের প্রশ্নে আমরা বলছি নিশ্চয়ই 3-4 মাস, 5 মাস, 6 মাসের মধ্যে চলে যাবে, এরকম একটা আশার কথা সবসময় আমরা বলে আসছি, শুনে আসছি। সরকারের তরফ থেকে যে সমস্ত উদ্যোগ এবং প্রচেষ্টা তাও খুব একটা খারাপ ছিল বলা যায় না, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই উদ্যোগ এটা একটু বিলম্বিত হয়েছিল শুরুর দিকে, প্রথমের দিকে আর কি, এবং খুব একটা জোরদার হয়নি। পরে তো যাই হোক এটা মোটামুটি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে ওটা তোলা হয়েছে। কিন্তু এখন যতই দিন যাচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের যে শঙ্কা এটা বদ্ধমূল হয়ে যাচ্ছে, যে না এটা বোধহয় এইভাবেই চলতে থাকবে এবং আরেকটা মানে অন্তহীন একটা ইস্যু হিসাবে, যেটা বিভিন্ন ইস্যু নিয়ে যেরকম আর কি প্যালেস্টাইন ইস্যু বা এরকম বোধহয় প্রলম্বিত হতে হতে এমন একটা অবস্থা দাঁড়াবে যে এটা ওই যেটা ওদের ফ্রেঞ্চ ভাষায় বলে ফেইয়ে কমপ্লি, তাই না, ফেইয়ে কমপ্লি হয়ে যাবে, অর্থাৎ এটা বিধি দত্ত একটা ব্যাপার হয়ে যাবে, এটা স্থিতাবস্থা চলে যাবে, ফেইয়ে কমপ্লি। হ্যাঁ, মানে এটা মেনে নিতে হবে, হ্যাঁ। কিন্তু এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। কারণ তাহলে আমাদের খতিয়ে দেখতে হবে যে কোথায় কোথায় আমাদের প্রচেষ্টার মধ্যে বিচ্যুতি ছিল, একটু কমতি ছিল, এটা দেখার সময় এসছে। মানে একেবারে সবসময় যে একেবারে সব কিছু ভালো চলেছে বা ভালো মতো হ্যান্ডেল করা হয়েছে এটা মনে করার কোনো কারণ নাই। একটি বিষয় বিশেষ করে আমি বলবো যে মিয়ানমার যে একটা অত্যন্ত কি বলবো মানে বাজে একটা দেশ, যারা আন্তর্জাতিক কোনো রকমের কূটনীতি বা শিষ্টাচারের ধার ধারে না, যারা কথা দিয়ে কথা রাখে না, এই ধরনের একটা প্রতিপক্ষের সঙ্গে যখন আমরা দেখলাম আমাদের ডিল করতে হচ্ছে, তখন আমি মনে করি মিয়ানমার যাদের কথা শুনবে বা শুনে, যাদের উপরে সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও যাদের প্রতি তাদের আস্থাশীল থাকতে হয়, নির্ভর করতে হয়, তাদের সঙ্গে যে আমাদের আঁতাতটা সেটা গড়ে ওঠেনি। আমি বলতে চাচ্ছি চীন বলুন, রাশিয়া বলুন বা ভারত বলুন, তাদেরকে আমরা ঠিক তেমনভাবে সম্পৃক্ত করতে সমর্থ হইনি। এখানে আমাদের নিশ্চয়ই ঘাটতি রয়েছিল, দুর্বলতা রয়েছিল। আজও আমি মনে করি সরাসরি তাদের হস্তক্ষেপ ব্যতীত তারা কিন্তু
মানে কোনো রকম এমনকি কোনো সহানুভূতি সূচক কোনো কথাবার্তাও চীনের কাছ থেকে আমরা শুনিনি, রাশিয়ার কাছ থেকে শুনিনি। আর ভারত যারা আমাদের এত ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু, তাদের কাছ থেকে প্রত্যাশিত কোনো রকমের কোনো ইয়ে দেখা যায়নি। বরং অনেকে বলছেন যে ভারতে আতঙ্ক বাড়ছে যে এই রোহিঙ্গারা মূলত সন্ত্রাসী এই বিষয়ে। এবং আমি শমশের মোবিন চৌধুরী বীর বিক্রম, আপনার কাছে জানতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ওই কথাই যেটা শুরু থেকেই বাংলাদেশ খুব স্পষ্টতই বলে আসছিল যে দ্বন্দ্বে না জড়িয়ে আলোচনার মাধ্যমে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে, এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতির কথাটাও তিনি মনে করিয়ে দিয়েছেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হচ্ছে আলোচনাটা চলছে কিনা? মানে আমরা তো সেভাবে দ্বিপাক্ষিক কোনো আলোচনা, নিয়মিত আলোচনা দেখছি না। ধন্যবাদ। আলোচনা তো দুই পক্ষের মধ্যে হয়। এক পক্ষ যদি আলোচনা করতে রাজি না হয় তাহলে আপনি কার সাথে আলোচনা করবেন? তৃতীয় কোনো পক্ষের সাথে শুধু আলোচনা করলে তো হবে না। মিয়ানমার যারা এই পুরো বিষয়টাতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্টনার, তাদেরকে তো আলোচনা রাজি হতে হবে। এবং আলোচনা মানে শুধু আলোচনার স্বার্থে আলোচনা নয়, একটি ফলপ্রসূ এবং একটি লক্ষ্যকে সামনে রেখে আলোচনা করতে হবে। আপনি প্রথমেই যেন মোজাফফর করিম সাহেবকে প্রশ্ন করলেন যে এটা আদৌ কোনোদিন সমাধান হবে কিনা। আপনি যদি নিপীড়িত জনগোষ্ঠী যারা এইভাবে শরণার্থী হয়েছিলেন তাদের ইতিহাসটা দেখেন, তারা কিন্তু এখন শরণার্থী হিসেবে রয়ে গেছেন। আজ 25 বছর ফেরার ইতিহাস, একমাত্র উল্লেখযোগ্য ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা শরণার্থী হয়ে ভারতে ছিল তাদের ফেরার একটা ইতিহাস রয়েছে, যেহেতু এখানে পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছিল। রোয়ান্ডার গণহত্যার ইতিহাস আজকে 25 বছর হয়ে গেছে। এখনো কিন্তু টুটসিরা এখনো নানা দেশে শরণার্থী হিসাবে বাস করছে, শুধু বুরুন্ডিতে নয়, জায়েরে, আশেপাশে অনেক দেশে বাস করছে। দেশে ফেরত আসার তাদের পরিস্থিতি হয়নি, সাহস পায় না। ফিলিস্তিনিদের একই অবস্থা, তারা সবখানে রয়েছে। এখন এই ধরনের নিপীড়িত জনগোষ্ঠী যারা যখন শরণার্থী হয়ে যায়, তারা শরণার্থী হয় এ কারণে যে তারা একটা মনোজগতের শিকার হয়, কোন একটা মনস্তাত্ত্বিক একটা বিষয়ের শিকার হয়। যেমন মোজাফফর করিম সাহেব বলছিলেন যে রোহিঙ্গার সামাজিকভাবে এবং তারা গোষ্ঠীভাবে মুসলমান বিরোধী বা রোহিঙ্গা বিরোধী, এবং একজন রোহিঙ্গা যাতে তাদের দেশে না থাকে তারা খুব খুশি হবে, সকলে খুশি হবে। এটা কিন্তু তাদের ভিতরে রাজনৈতিক বিষয় বলেন, সামাজিক বিষয় বলেন, মানে গভীরভাবে তাদের এটা সমাজে রয়েছে, তাই না? এবং সামরিক বাহিনী রোহিঙ্গা মিয়ানমারে এখনো জনপ্রিয় এ কারণেই যে সামরিক বাহিনী এই ভূমিকাটা পালন করছে। এখানে মিয়ানমার রোহিঙ্গা মুক্ত করছে তারা, তাই না? এখন অতি সম্প্রতি একটি তৃতীয় বন্ধুপ্রতিম একটি রাষ্ট্রের সহযোগিতায় আমার একটা সুযোগ হয়েছিল সুশীল সমাজের সাথে, মিয়ানমার একটা সুশীল সমাজের সাথে মুখোমুখি বসা। কিন্তু সে দেশের সুশীল সমাজও নাকি রোহিঙ্গা মানে এই নিপীড়নকে তেমন অন্যায় হিসেবে দেখে না। এই কি সত্যি? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমি একা ছিলাম না, আমার সঙ্গে আরো দুজন ছিলেন। এবং যে তৃতীয় যে যারা করছিলেন তারা সরকার নয়, তারাও একটি সিভিল সোসাইটির একজন, সরকারের অবশ্য ছিল, তারা মধ্যস্থতা করছিলেন। তারা বলছে আমরা শুধু মানে মডারেটর হিসেবে থাকবো, আমরা সঞ্চালক হিসাবে থাকবো, আপনারা আলাপ আলোচনা করবো। তো সেখানে আমি প্রথমবারের মতো দেখলাম যে একটি সুশীল সমাজ, এবং কিন্তু তারা প্রভাবশালী সুশীল সমাজ, কারণ তারা অং সান সুচিকে প্রতিনিধিত্ব করছিল, তাদের মধ্যে একটু ভিন্ন আমি এই প্রথমবার দেখলাম। এই 1 বছর 8 মাস হয়ে গেল সর্বশেষ। তারা বলছিল একটু সময় দাও, কারণ অং সান সুচি চাচ্ছেন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে। এটা তার কিছুটা সময় লাগবে। এটা আন্দোলন ইতিমধ্যে শুরু হয়েছে, সংবিধান পরিবর্তন করা, সংশোধন করার ছোটোখাটো হলো আন্দোলন শুরু হয়েছে। তবে আমি খুব আশাবাদী নয় এ কারণে যেটা কিন্তু অং সান সুচির, আপনি বললেন যে আগামী, আপনার শিরোনামে বললেন যে নির্বাচনকে সামনে রেখে, এই নির্বাচনকে সামনে রেখে 2015 সালে অং সান সুচি এই রোহিঙ্গা নীরব ছিলেন। এখন 5 উনি কেন সরব হবেন আমি কোনো কারণ দেখি না, কোনো যুক্তি দেখি না। বিষয়টা তো একই রয়েছে, তাই না? তো আভ্যন্তরীণ রাজনীতির শিকার হচ্ছে রোহিঙ্গা, যেভাবে বিভিন্ন দেশে একই ধরনের উদাহরণ রয়েছে। এবং নিপীড়নের কারণে যারা শরণার্থী হয়ে থাকেন তাদের ফেরত যাওয়ার ইতিহাসটা তেমন
আশাব্যঞ্জক। আর আমি হুমায়ুন কবির আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে মানে আসলে কি যত আমরাই বেশি ভাবছি মানে রোহিঙ্গা বিষয়টা সারা বিশ্বে আলোচিত হচ্ছে, এটা কি শুধু আমাদেরই মনে হচ্ছে? কারণ এ তো প্রায় অবিশ্বাস্য থাকে যে এর মধ্যেও আসলে রোহিঙ্গাদের ওপর হামলা চলছে, সামরিক হামলা চলছে। মানে বুধবারেও হামলা চালানো হয়েছে এবং সেই এলাকায়, যেই এলাকাটা শুধুমাত্র আগে রোহিঙ্গা মুক্ত করার সময়ে সামরিক হামলা চালানো হয়নি। তার মানে তো আসলে মিয়ানমার একদম মানে থোড়াই কেয়ার করছে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটা বলছিলেন যে মিয়ানমারের ভেতরে একটা বেশ শক্তিশালী অংশ, ধরে নিতে পারেন যে মেজরিটি প্লাস যদি বলি, তারা কিন্তু রোহিঙ্গাদের সম্পর্কে নেতিবাচক ধারণা, এবং এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, আপনাদের এখানেও আলোচনা হয়েছে। এবং আপনি যে প্রসঙ্গটা এনেছেন, স্যারও যেটা নিয়ে বললেন যে আগামী নির্বাচন পর্যন্ত হয়তো বা আমাদের অপেক্ষা করতে হতে পারে সূচি কী সিদ্ধান্ত নেন তার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে 2011 সালের পরে থেকে, যখন থেকে মিয়ানমারে গণতান্ত্রিকরণ প্রক্রিয়াটা শক্তিশালী হয়েছে, রোহিঙ্গাদের পক্ষে দুটো কথা বলবে এই প্রত্যাশা ছিল কিন্তু বিশ্বে ছিল, কিন্তু তখন আনফরচুনেট বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তখন থেকেই গণতান্ত্রিক ব্যবস্থায় মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠকে আমরা যেটুকু আমলে নিতে হয়, সেই প্রেক্ষাপটে কিন্তু আপনি দেখবেন যে অনেকগুলো আইন হয়েছে তারপরে, যেগুলো মিয়ানমারের এই রাখাইন রোহিঙ্গা বিরোধী, এবং তাদের বিয়ে করা নিয়ে আইন আছে, তা নিষিদ্ধ করা হয়েছে, তারা একখান থেকে আরেকখানে মুভ করতে পারে না। এইগুলো কিন্তু সব 12 সালে হয়েছে। হ্যাঁ, মানে গণতান্ত্রিক সরকার। কারণ হচ্ছে যে গণতান্ত্রিক সরকার বার্মার জনগোষ্ঠীকে, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সহজে তুষ্ট করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই কাজগুলো করেছে। এখন আমাদের এটা দুর্ভাগ্য যে প্রত্যাশাটা ছিল যে একটা গণতান্ত্রিক সরকার রোহিঙ্গাদের সম্পর্কে বা সকল জনগোষ্ঠীকে নিয়ে একটা আধুনিক মিয়ানমার বা আধুনিক যেটাকে আমরা সিভিক কালচার বলি, এটা গড়ে তুলবে, সেই জিনিসটা কিন্তু হয়নি। আর এটাও বোধহয় খুব এক্সেপশনাল যে একটি দেশের সিভিল সোসাইটি, সুশীল সমাজও আসলে মানবাধিকার লঙ্ঘনের মানে বিষয়টি বুঝতে পারছে না। মানে এটাও খুব মানে ইউনিক একটা ব্যাপার কিনা মিয়ানমারে, যে সিভিল সোসাইটিরও অধিক মানে সংখ্যাগুরু অংশ রোহিঙ্গাদের বিষয়ে বা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চিন্তিত নয়। আপনি ঠিকই বলেছেন, এবং সেটা শুধু মিয়ানমার নয়, আপনি যদি এখন গ্লোবাল ট্রেন্ডটা লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে এই সংখ্যাগরিষ্ঠ জনগণ সংখ্যালঘিষ্ঠ জনগণের অধিকারকে কিন্তু এখন আস্তে আস্তে সংকুচিত করার প্রবণতা দেখাচ্ছে। সেটা মিয়ানমারে যেটা আপনি বলছেন সেটা অন্যান্য দেশেও কিন্তু আছে। কাজে আমরা একটা ধরতে পারেন গত 1 দশক ধরে বা গত কয়েক বছর ধরে এই ধরনের একটা আন্তর্জাতিক নেতিবাচক প্রক্রিয়ার মধ্যে কিন্তু পড়েছে। এবং মিয়ানমার যেহেতু তার অভ্যন্তরে অনেকগুলো সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, 16টা ইনসার্জেন্সি ওখানে চলছে, 48 সালে স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত তারা একটা ইউনিফাইড মিয়ানমার ন্যাশনালিজম যেটাকে বলে এটা তৈরি করতে পারেনি। তারা বার্মার ন্যাশনালিজমের ভিত্তিতে তারা যাচ্ছে। এখন সংখ্যাগরিষ্ঠ জনগণ, অবশ্যই সংখ্যাগরিষ্ঠ জনগণের একটা বাড়তি সুবিধা থাকে, কিন্তু সেটাকে যদি আপনি এখন থিওরাইজ করেন বা সেটার ভিত্তিতে যদি জাতীয়তাবাদ নির্ধারণ করা শুরু করেন, তাহলে সংখ্যালঘিষ্ঠ জনগণের থাকার জায়গা কিন্তু থাকে না, তাদের স্পেসটুকু নষ্ট হয়ে যায়। তাহলে সেই গ্লোবাল অর্ডারে, সেই আন্তর্জাতিক বাস্তবতায় তো মিয়ানমার আসলে আরো বেশি করেই মানে এই পুরো মানে তার দায়টা এড়িয়ে যেতে পারে, কেয়ার নাই করতে পারে। এবং সেটাই তো আপনি বলছিলেন। এবং আনফরচুনেট বা দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এখন আমরা কেন এই আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন করছে বাংলাদেশকে, এটা অস্বীকার করে লাভ নাই, কিন্তু সকলকে আমরা কেন পাচ্ছি না, এবং যাদেরকে পাচ্ছি না তারা কিন্তু যথেষ্ট প্রভাবশালী। এখন এই জায়গাটাতেই মোফাজ্জল করিম স্যার বলছিলেন যে এই জায়গাটা আমার রিয়েলিটি। এখন এই রিয়েলিটির প্রেক্ষাপটে আমি কি ধরনের কূটনীতি করলে আমি এই বাস্তবতা বা এই প্রতিকূলতাটাকে অতিক্রম করতে পারবো, সেটাই কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমি একটা বিরতিতে যাই। হুমায়ুন কবির, আপনাকে দিয়ে শুরু করব যে মানে আলোচনার যে কথা বলছিলাম, যে আলোচনা নাই, তাহলে আলোচনাটা তাহলে কি আর কি করার আছে? মোফাজ্জল করিম কিছু বলছিলেন, সেই প্রসঙ্গটাতে একটু ফিরতে চাই। আর শমশের মমিন চৌধুরী, আপনার সঙ্গে আলোচনা করতে চাই যে বন্দুক যুদ্ধ শুরু হয়েছে রোহিঙ্গা যুবকদের সঙ্গে, অপরাধে অভিযুক্ত, সেই প্রসঙ্গটি নিয়ে আলাপ করতে চাই একটা বিরতির পর।
ফিরে এলাম রাজকাহনে। হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাই যে এই যে আলোচনা তো হচ্ছে না, এ নিয়ে কথাও বললাম শামসুর মুবিন চৌধুরীর সঙ্গেও, আলোচনা হচ্ছে না, তাহলে আলোচনার মাধ্যমে ফেরাবো, তার মানে আসলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কোনোদিন ফিরবে না? সেটা অতটা পেসিমিস্টিক হতে চাই না। তার কারণ হচ্ছে ধরেন যেটুকু আমরা বুঝতে পারি আমাদের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে তারা ফেরত যাক, এই ব্যাপারে আমাদের সরকারের ব্যর্থহীন অবস্থান, এটা তো সত্যি কথা। মিয়ানমারের দিক থেকেও মিয়ানমার কিন্তু অস্বীকার করে না যে আমরা নেব না লোককে, তারা বলে সেটা একটা আমরা নেব। এখন যে জায়গাটায় জটিলতা হয়ে আছে সেটা হলো যে এই রোহিঙ্গা জনগোষ্ঠী তারা যথেষ্ট পরিমাণে আস্থা পাচ্ছে না ওখানে যাওয়ার জন্য। তো এই জায়গাটায় আমার ধারণা একটু কাজের জায়গা বোধহয় আছে, এবং আমার ব্যক্তিগত ধারণা যে এখানে আমরা বাংলাদেশ সরকার এবং এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছে তাদের একটা সাথে বোঝাপড়াটা বা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যদি একটু ইমপ্রুভ করে, তাহলে ট্রায়াঙ্গুলারের মধ্যে আমরা দুইটা বাহু যদি একসাথে হই, তাহলে তৃতীয় বাহু অপেক্ষা কিন্তু শক্তি বেশি বাড়বার একটা সুযোগ আমাদের আছে। এখন এই জায়গাটা আমরা এক্সপ্লোর করে দেখতে পারি, এবং এটাও মনে রাখবেন যে এই রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশ সরকার, আমি বলছি না যে নাই, ইতিমধ্যে যোগাযোগ আছে, কিন্তু আমাদের এই সম্পর্কটাকে আরেকটু ঘনিষ্ঠ যদি করতে পারি, তাহলে এই মুহূর্তে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু রোহিঙ্গাদেরকে মিয়ানমারে নেওয়ার জন্য মিয়ানমারের উপর যেটুকু চাপ প্রয়োগ করা দরকার, তার চেয়ে কিন্তু বাংলাদেশ সরকারের উপর তারা চাপটা বাড়াচ্ছে। এখন আপনি খেয়াল করবেন ভাষাঞ্চর এগুলো নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু বর্ষা মৌসুম আসছে, তাদের নিরাপত্তা নিয়ে আমাদের উপর চাপ বাড়ছে, কাজেই এখানে বাংলাদেশ সাহায্য কমছে। হ্যাঁ, সেটাই। তো বাংলাদেশ সরকার রোহিঙ্গা যারা যেতে আগ্রহী তারাও কিন্তু যেতে চায়, এমন না যে তারা যেতে চায় না, তারা যেটা হচ্ছে যে অনুকূল পরিবেশটা তৈরি হোক, মিয়ানমার এটা চায়। এখন সেটা পরিবেশ করার জন্য দুইটা শক্তি এখানে কাজ করতে পারে, একটা হচ্ছে মিয়ানমার সরকার, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় যারা এখন মিয়ানমারও কাজ করে, ইউএনএইচসিআর, IOM যারা ওখানে কাজ করে। কাজেই সেই ক্ষেত্রে এই রোহিঙ্গারা যদি বাংলাদেশ আমরা এবং রোহিঙ্গারা মিলে যদি একটা আন্ডারস্ট্যান্ডিংটা কনসোলিডেট করা যায়, তখন ওই রোহিঙ্গাদের প্রেশারে কিন্তু আবার ইন্টারন্যাশনাল কমিউনিটি মানে অর্গানাইজেশনসগুলো তারা কিন্তু মিয়ানমারের উপর চাপ দিতে রোহিঙ্গাদের একটা রকমের সংগঠিত করা, ইনে ওরা তো যেতে চায়। এখন ধরেন আমরা যখন পাঠাতে চাইলাম গত নভেম্বর, ওরা হজি করলো না, যেতে চাচ্ছে না। এখন এই যে কি হলে তারা যাবে, এবং সেই জায়গাটায় আমরা যদি একটা ভয়েস হয়ে প্রেশারটা বিল্ড আপ করতে পারি, আমার ধারণা হয়তো আমরা আন্তর্জাতিক চাপটাকে আরেকটু বাড়াতে পারি। শামসুর মুবিন চৌধুরী, আমার তো মনে হচ্ছে মানে এটা তো একটা, আসলে আমরা 10 লাখ জনগোষ্ঠী নিয়ে কথা বলছি, এবং সরকার তাদেরকে মানে তাদের সাথে এঙ্গেজ করে তারা সংগঠিত হবেন, সেটা চেষ্টা করাটা কতটুকু সুবিধাজনক সেই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। আর অন্যদিকে আমরা দেখছি যে নিরাপত্তার সংখ্যা তৈরি হবে, আপনারা তো বলছিলেনই, সরকারও এই কথা বলছিল। এর মধ্যে এখন একদম মানে বাংলাদেশে যেটা আমরা দেখি নিয়মিতই, সেরকমই চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, অপহরণ, মাদক পাচার সহ নানা রকম গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত 5 মামলার আসামি 3 রোহিঙ্গা যুবকের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে, 3 জনই মরেও গেছে। সেটাকে আপনি কিভাবে দেখছেন? না, সেটা তো একটা ভয়াবহ আকার এটা ধারণ করতে পারে। কারণ যে কারণেই হোক, যদি তারা বন্দুকযুদ্ধের শিকার হয়ে থাকে, তারা যদি অপরাধী হয়েও থাকুক, তাদের গোষ্ঠীর ভিতরে তাদের কিন্তু সেইভাবে তারা নাও দেখতে পারে। তারা মনে করছে আমরা মিয়ানমারেও নিপীড়িত হলাম, নেতিবাচক সংগঠিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। এক্স্যাক্টলি, কারণ আমরা মিয়ানমারও ছিলাম নিপীড়িত, এখানেও এসে আমরা আইন শৃঙ্খলা দ্বারা নিপীড়িত হচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করার ব্যাপার। যখন আমার যে বৈঠকের কথা আমি বললাম, এক পর্যায়ে মিয়ানমার সেই ভদ্রলোক বললেন যে আমরা তো নভেম্বরের প্রস্তুত ছিলাম, তারা তো আসলো না। আমি বললাম যে তুমি যদি তাদের জায়গায় হতে, তুমি কি যেতে? এটা কি তুমি যদি সেই আস্থা না পাও, তুমি তুমি সহজে যেতে চাই? তাদের বিষয়টা হচ্ছে এটা আস্থার বিশাল একটা ঘাটতি। কারণ তারা দর্শনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, অগ্নিসংযোগের শিকার হয়েছে। তারা কিভাবে যাবে? মিয়ানমার এখন পর্যন্ত তাদের গ্রামে তাদের বসতবাড়ি করে দেওয়ার বিষয়ে কিন্তু কোনো কথা বলে নাই, মানে একটা অভ্যর্থনা কেন্দ্র তৈরি করেছে। কিন্তু ভারত সরকার কিন্তু কয়েকটা ওখানে বাড়িঘর তারা নির্মাণ করেছে, ভারত সরকারের তাদের নিজেদের খরচে। যদি মিয়ানমার সরকার থেকে তরফ থেকে, আমি এইটা বলেছিলাম ওদেরকে, তোমরা এতটুক বলো যে তোমরা আসো, তোমাদেরকে আর নিপীড়িত করা হবে না, হত্যা করা হবে না, তোমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, তোমরা দেশের প্রচলিত আইনের অধীনে থাকবে, চলবে, জীবন জীবিকাতে তোমরা লিপ্ত থাকতে পারবে। এই আশ্রয়টা যদি মিয়ানমার সরকার থেকে আসে,
আমি বললাম 8,000 কেন, তোমরা দেখবে 1 বছরের মধ্যে 80,000 ফেরত চলে যেতে পারে বা আরো বেশি ফেরত যেতে পারে। তো সেই আস্থাটা তোমরা দিতে পারছো না কেন? তোমরা কেন বলছো হ্যাঁ আমরা তো রেডি, কিন্তু এদিকে ভেরিফাই করতে হবে, সঙ্গে তো শর্ত তোমরা এর সঙ্গে তারা অনেক জড়িয়ে দিচ্ছ। তো এই অবস্থায় যতদিন মিয়ানমার না যাবে, যে তাদের মিয়ানমার সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে যে তোমরা আসো, তোমাদের জন্য ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে, আর তোমাদের উপরে আর নিপীড়ন নির্যাতন হবে না, এই আস্থাটা দেওয়ার জন্য মিয়ানমারের উপরে কে ভূমিকা রাখে, চাপ সৃষ্টি বলবো না, ভূমিকা রাখতে পারে। একটা আপনি মিয়ানমারকে ইনসেন্টিভ দেন, তুমি এটা করো, তাহলে এটা হবে। আর চাপ সৃষ্টি করে হবে না, কেন মিয়ানমার 40 বছর ধরে তারা চাপের মুখে তারা বেরিয়ে এসছে। আসলে যারা চাপের দেওয়ার শক্তি তাদের আছে, তারা যদি চাপ না দিয়ে থাকে। এখন রোহিঙ্গাদের প্রতি, শরণার্থীদের প্রতি সারা বিশ্বে সহানুভূতি রয়েছে, তাই না? কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে আমার একটা প্রশ্ন, এই মিয়ানমার, এই রোহিঙ্গাদের প্রতি তোমাদের দুর্বলতা বেশি না তোমার অর্থনৈতিক স্বার্থ মিয়ানমারে বেশি? যেটা যখন ব্রুটাসকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি জুলিয়াস সিজারকে মারলে কেন, এ বলেছিল যে নট দ্যাট আই লাভড সিজার লেস বাট আই লাভড রোম মোর। আমি রোহিঙ্গাদের প্রতি আমার সহানুভূতি রয়েছে, কিন্তু আমার অর্থনৈতিক স্বার্থ আমার বিনিয়োগ করতে আরো বেশি ভালো লাগছে, তাই না? সেটা হলো মূল বিষয়। সেটা যদি আপনি সেই মানে যদি এই চিন্তাটা যদি আপনি পরিবর্তন না আনতে পারেন, যে বাংলাদেশ না আনতে পারে, এবং আমি বলছি না যে এটা চাপ দিয়ে করতে হবে, এটা আলোচনার মাধ্যমে এই তৃতীয় শক্তিদের সাথে আলোচনা করতে হবে। পাশ্চাত্য বিশ্ব কিন্তু এটা কিছু করতে পারবে না। এখানে মূল দুটো শক্তি রয়েছে, চীন এবং ভারত। কিন্তু চীন আর ভারত কিন্তু আবার এক জায়গায় মিল হচ্ছে না, কিন্তু এখানে তাদের স্বার্থ না। আর যদি নিরাপত্তা পরিষদের হিসাব করি তাহলে চীন আর রাশিয়া, মানে আপনি বললাম যে আপনি নিরাপত্তা পরিষদের মাঝখানে আপনি পারবেন না, আপনাকে দ্বিপাক্ষিক আলোচনা যেতে হবে। মোফাজ্জল করিম এই প্রসঙ্গে কিন্তু মানে সেটা কি করে সম্ভব? মানে বিনিয়োগের বিনিময়ে 10 লাখ লোক বাংলাদেশে আছে কিনা সেটি বোঝানো, মানে এবং সেটা অন্যায় হচ্ছে সেটা বোঝানো আন্তর্জাতিক সম্প্রদায়কে, মানে বা এই চীন ভারতকে বোঝানো তো যায় নাই 1.5 বছরে। আন্তর্জাতিক সম্প্রদায়কে গোড়া থেকে বোঝানো গেছে এবং তারা সবসময় সহানুভূতিশীল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 2-1 ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু চীন বা ভারত বা রাশিয়া আন্তর্জাতিক থেকে একটু বাইরে নিয়ে গিয়ে 3 জনকে যদি আমি দেখি, যাদের ভূমিকা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, কেমন তাদের ভূমিকাটা কিন্তু একটু কেমন জানি মানে সন্দেহজনক আর কি। তারা যেন চাচ্ছে না এটাই এমনও হতে পারে। কারণ তারা যে চাচ্ছে না, এই প্রশ্নটা আমি আসলে হুমায়ুন কবিরকেও করব, কিন্তু ওই যে সংগঠিত হওয়ার প্রসঙ্গ যখন এলো, মানে কারণ তারা তো এমনি রোহিঙ্গা জনগোষ্ঠীকে একটি সংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তাদের বিবৃতিতে, তাদের ন্যারেটিভে হাজির করতে চায়, এবং এই আশঙ্কাটাও বাড়ছে। না, মানে কাদের ন্যারেটিভে? মানে এই যে চীন এবং ভারত, তাদের তো এই আচ্ছা আরসা আতঙ্ক, হ্যাঁ বুঝলাম, আরসা আতঙ্ক থাকুক আর যাই থাকুক, কিন্তু আমাদের সঙ্গে কি তাদের সম্পর্ক খারাপ? না, খুব ভালো। যেমন এত যদি বৈরী সম্পর্ক থাকতো আমাদের সঙ্গে, ভারতের সঙ্গে সর্বকালের শ্রেষ্ঠ সময় যাচ্ছে, এটা তো ভারতীয় মন্ত্রীও বলছেন, এবং বাংলাদেশ থেকেও সেটা বলা হয়। তো যদি ভারতের সঙ্গে যদি আমাদের কোনো বৈরী সম্পর্ক থাকতো বা চীনের সঙ্গে যদি থাকতো, তাহলে আমি মেনে নিতে রাজি ছিলাম যে এদের এই যে যেটাকে বলা হয় লিকওয়ার্ম অ্যাটিটিউড, কেমন মানে একটা কবষ্ণ একটা সম্পর্ক, উষ্ণ নয়, সেটা মানতাম। কিন্তু মানতে পারছি না এই জন্যে, তোমরা তো আমাদের সঙ্গে তাকে গলায় গলায় দোস্তি, তাহলে আমরা যখন এরকম একটা গেঁড়াকলের মধ্যে, বাংলায় যেটাকে বলে গেঁড়াকলে পড়েছি, তোমাদের তো দায়িত্ব, এটা তোমাদের দায়িত্ব ওদেরকে একটু, চীন যদি বা রাশিয়া যদি একটু বলে যে দেখো অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, এখন এই প্রসঙ্গ এটা ইয়ে করতে হবে। আর বিশেষ করে তোমরা তো গোড়াতে বলেছো হ্যাঁ হ্যাঁ আমরা ফিরে নিব, তারা যে চুক্তি সীমান্তে যদি 10 লক্ষ বা কয়েক লক্ষ আসলে নানা রকম অপরাধী যুক্ত যুব সমাজ তৈরি হয়। আজকে প্রধানমন্ত্রী ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকেও এই কথা বলেছেন যে একটা স্বার্থান্বেষী মহল হতাশ রোহিঙ্গা যুবকদের বিপদগামী করতে পারে। তো এই ভয়টা কেন মানে সীমান্তবর্তী দেশগুলো পাচ্ছে না? ব্যাপার হচ্ছে কি, রোহিঙ্গারা প্রথম যখন এসছিল তখন এই ভয়টা তত বেশি ছিল না, কারণ আমরা ধরে নিয়েছিলাম যে তারা কিছুদিন পরে ওই যেটা আমি গোড়াতেই বলছিলাম যে চলে যাবে। কিন্তু এখন যতই দিন যাচ্ছে তাদের এই যে অলস যুবশক্তি বা তাদের মধ্যে যে সমস্ত অপরাধীরা রয়েছে, যাদের মধ্যে অপরাধের ইতিহাসও রয়েছে, তারা দেখছে আরে বসে বসে তো একটা হাত পায়ের মধ্যে একটা শিকড় গজাতে শুরু করেছে, তো একটা কিছু করি, কি করবে, কুইক মানি, ইয়াবা, তারপরে যে অন্যান্য অপরাধের সঙ্গে। আর ইদানিংকালে আরেকটা যুক্ত হয়েছে, সেটা কি, মানব পাচার। তারা নিজেরাও ওই এই ব্যবসার মধ্যে জড়িত হয়ে পড়েছে।
নারী পুরুষ ইত্যাদি তারা পার করার চেষ্টা করেছে, মালয়েশিয়াতে বিশেষ করে পার করার চেষ্টা করেছে। এয়ারপোর্ট পর্যন্ত ধরা হ্যাঁ, হয়েছে। তো এই সমস্ত কারণে এই যে যেটাই বলুক না কি জন্যে, এগুলাতে কোনো লাভ হবে না। যত যেটা সমস্যা যেটা বলেছেন খুব সুন্দরভাবে, যে যতক্ষণ পর্যন্ত একটা দৃঢ় একটা মনোভাব বা একটা উক্তি এর কাছে মিয়ানমারের কাছে না আসছে, ইন সো মেনি ওয়ার্ডস বলার কোনো দরকার নেই। তারা অন্তত একটি কথা বলুক যে এখন 2019 সাল চলছে, এই 19 সালের আজকে এপ্রিল মাস, আমরা এই ডিসেম্বরের মধ্যে এত নিব, এবং এটা বিশ্ববাসীকে জানান, একটা কথা বলুন। এবং তার জন্য এদের নিরাপত্তার জন্য যা যা করেনি, বাস, আর বেশি কিছু বলার দরকার নেই। এইটুকু কথাটা তো আসছে না তাদের কাছে। তারা খালি ওই একবার বলেছিল যে হ্যাঁ আমরা নিব, বাস এটুকু, এইটুকু বলেই তারা চুপচাপ নিব, কিন্তু কোনো রকমের সদিচ্ছার প্রকাশ হচ্ছে না। মনে হচ্ছে যেন ভদ্রলোকের এক কথা, ওই যে বলেছি নিব, বলেছি তো নিব, আবার কি এত। কিন্তু এম হুমায়ুন কবির, আপনি যেই আসলে একটা সমাধানের পথ বললেন, সেটা খুব একটা নতুনও মনে হলো, যে রোহিঙ্গাদের সংগঠিত করে তাদের দিয়েও যদি একটা চাপ দেওয়া যায়। কিন্তু এই রোহিঙ্গাদের সংগঠিত করাটা তো খুব স্পর্শকাতর একটা বিষয়ে পরিণত হতে পারে, কারণ প্রথম থেকে ওই অগাস্টের ওই ঘটনার পর ভারতের প্রতিক্রিয়া, চীনের প্রতিক্রিয়া, সেই কথার ন্যারেটিভ থেকে তো সরে আসতে সময় লেগেছে, যে রোহিঙ্গারা আসলে সংগঠিত এবং একটি সশস্ত্র সংগঠিত গোষ্ঠী। তাদের কথায় তো মনে হয় 10 লাখ সশস্ত্র আরসা ঘুরে বেড়াচ্ছে। সেটা না, যে সেটা তো এতদিনে আমরা বুঝতে পেরেছি, এবং তারাও সেটা স্বীকার করেন যে এই লোকগুলো নিরীহ মানুষ, তারা অত্যাচারিত হয়ে নারী পুরুষ শিশু এরা এখানে এসছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে ধরেন এই জায়গাটায় যে ধরনের আমরা এক ধরনের আপনি বলতে পারেন যে নেগেটিভ ডেভেলপমেন্ট দেখছি, ওখানে ইয়াবা গ্রো করছে, ওখানে ট্রাফিকিং হচ্ছে, আবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হচ্ছে, তো কাজে এটা কিন্তু সিগন্যালস পাওয়া যাচ্ছে যে ওখানে এক ধরনের কিছু কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। এবং এর সাথে কিন্তু আপনি ওদের ওই অত্যাচারের স্টোরিগুলো যুক্ত হলে কিন্তু এটা একটা ন্যারেটিভ হিসেবে দাঁড়িয়ে যেতে পারে, যেটা বিপজ্জনক। বাংলাদেশের দিক থেকে তো আমরা সেটা কখনোই চাই না। তো কাজেই আমাদেরও খানিকটা সৃজনশীলতার দরকার কিন্তু হয়ে পড়েছে। এখন আমরা বুঝতে পারছি যে এটা খানিকটা সময় লাগবে। এখন যদি সময় লাগে তাহলে এই সময়টা আমরা কি করব? আমরা যদি তাদেরকে পাঠাতে হয়, আমরা জানি যে এই মুহূর্তে চীন বা ভারত বা রাশিয়া বা এমনকি জাপান পর্যন্ত মিয়ানমারের উপর যথেষ্ট পরিমাণে চাপ দিতে আগ্রহী নয়, তাহলে আমাদের অপশনসগুলো কোথায়? এখন সেগুলোকে আমাদের এক্সপ্লোর করতে হবে। এবং এখানে আরো একটা জিনিস আমাদের ভাববার উপাদান হিসেবে, একটা বিরতিতে যাই, এটার বিরতি যেতেই হবে। দর্শক থাকুন, রাজকাহনে ফিরছি। ফিরে এলাম রাজকাহনে। এম হুমায়ুন কবির, আপনি বলছিলেন সৃজনশীল হতে হবে, মানে এখন যেহেতু মনে হচ্ছে একটু লম্বা সময় লাগবে, মিয়ানমারের সামনে নির্বাচন, আলোচনা, দ্বিপাক্ষিক আলোচনা সেই গতিতে এগুচ্ছে না, চীন ভারত রাশিয়া এমনকি জাপান পর্যন্ত কাউকে এখনো ঠিক শক্ত অবস্থান নিতে আগ্রহী করে তোলা যায়নি। আপনি বিভিন্ন সৃজনশীল হতে হবে বলছিলেন, কি কি করা যেতে পারে বলতে শুরু করেছিলেন, তখন বিরতিতে গেছি। না, যেমন ধরেন আসলে আমরা তো যে কথা বলছি যে রাখাইনে চীনের ভারতের ইনভেস্টমেন্টের প্রেক্ষাপটে ভূ রাজনৈতিক প্রভাবের কারণে তারা একটুখানি এই রোহিঙ্গাদের সম্পর্কে অনাগ্রহী। এখন সেটাও আমরা একটু দেখতে পারি যে তারা এই ইনভেস্টমেন্টকে তারা কিভাবে ব্যবহার করছে, তারা এই তাদের ইন্টারেস্টকে প্রমোট করার জন্য। তো সেটা তো ইনভেস্টমেন্ট আমাদেরও তো আছে, আমরা ওদের কাছ থেকে ইনভেস্টমেন্ট নেই না, তাহলে আমরা সেই জিনিসটা এক্সপ্লোর করে দেখি না কেন? কাজে এটাও আমার, মানে এটা আমি বলছি যে এটাও একটা হিসেবে আমরা কেন নিজেদের ঢুকাতে পারছি না? সেটাও তো আমরা এই টুলটা তো আমাদের হাতেও আছে, তো সেটাকে আমরা একটু পরখ করে দেখি যে এটাকে ব্যবহার করার কোনো সুযোগ আমাদের আছে কিনা। কারণ খালি মিয়ানমারেই ইনভেস্টমেন্ট আসছে তা তো না, চীনের বিনিয়োগ তো বাংলাদেশেও আছে, ভারতেরও বিনিয়োগ আছে, রাশিয়ার বিনিয়োগ আছে। সেই জায়গাগুলোতে আমরা একটুখানি চিন্তা করতে পারি, সুযোগ আমাদের কাছে আছে। তো সেটাই বলছি যে আমরা, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাস্তবতাও এটা, যে এই সমস্যাটা সমাধান করতে হবে কূটনৈতিকভাবেই এবং শান্তিপূর্ণভাবেই। তো সেটা করতে গেলে শান্তিপূর্ণ এবং কূটনৈতিকভাবে যা যা টুলস ব্যবহারযোগ্য আছে সেগুলো ব্যবহারের জন্য আমাদের চিন্তা করতে হবে। এখন সেটা কিভাবে করব সেটা এই মুহূর্তে আমরা বাইরে থেকে বলতে পারবো না, কারণ সরকারের ভেতরে যারা আছে, নীতি নির্ধারকরা যারা আছে, তাদের কাছে তথ্য উপাত্ত অনেক বেশি আছে, এবং সেটা
কারণ এটা সমাধান আমরা চাই, কারণ এটা না হলে যে একটা বিপজ্জনক জায়গায় শুধু মিয়ানমার না আমাদেরও বিপদ বাড়ছে, এটা তো বুঝতেই পুরো পারছি। অঞ্চলেই তো একটা বিপদের সেটাই, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি এই অঞ্চল বিপদগ্রস্ত হয়, মিয়ানমারের রাখাইন প্রদেশ যে খুব বেশি কোনো কারো উদ্বেগ নাই কেন মিয়ানমার বা ভারতে? নাই সেটা না, আছে এটা নিয়েও কিন্তু একটা উদ্বেগ আছে, এবং সেইটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এটাও তো একটা বিষয়। কাজে এই বিষয়টাতে যাদেরই উদ্বেগ আছে তারা যেন এই উদ্বেগটাকে শুধু উদ্বেগের মধ্যে না রেখে এই সমস্যাটা সমাধানের মধ্য দিয়ে এই তাদের উদ্বেগটা থেকে বের হয়ে তারা গিয়ে এবার একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুক। তাতে মিয়ানমারের রাখাইন প্রভিন্স বা মিয়ানমারের বিনিয়োগটা যেমন নিরাপদ হয়, বাংলাদেশও নিরাপদ হয় এই অঞ্চলের, কারণ আগামী দিনে তো এই অঞ্চলটা একটা অর্থনৈতিকভাবে একটা অলমোস্ট ইন্টিগ্রেটেড অঞ্চল হিসেবে রূপান্তরিত হবে। সম্রাট মোমিন চৌধুরী বীর বিক্রম, আমি আপনার কাছে জানতে চাই যে এটা তো অনেক মাস ধরে অনেকে বলছেন যে আমরা এই দেনা পাওনার বিষয়গুলোই বা কেন বলছি না, মানে মুফাজ্জল করিমও বারবার বলছিলেন আমাদের তো কেউ কম বন্ধু নয়, আর হুমায়ুন কবির বলছিলেন যে বিনিয়োগও তো সকলের আছে, এই জায়গাগুলোতে আমরা কেন শক্ত হয়ে আলাপ করতে পারছি না, মানে সেটার কোনো স্ট্র্যাটেজিক কারণ আছে কি? আমি যেটা মানে মনে করি যে আমরা যেসব বিষয়গুলো আলোচনা করছি আজকে বা অতীতে আপনাদের এখানে আমরা আলোচনা করেছি, অন্য জায়গায় আলোচনা করেছি, এই বিষয়গুলো সরকারের মাথায় নেই সেটা বোধহয় কোনো কারণ নেই। নিশ্চয়ই সরকারের মাথায় এই কারণগুলো, এই কথাগুলো আছে, এবং প্রধানমন্ত্রী যখন সর্বশেষ ভারতে গিয়েছেন তো বলেছিলেন যে ভারত থেকে আমরা আশা করি আরো বেশি গঠনমূলক ভূমিকা, এর মানে কি ওনার একটা হতাশা ওখানে রয়েছে, তাই না, প্রকাশ করেছেন। এখন তা সত্ত্বেও কিছু হচ্ছে না কেন? নিশ্চয়ই আমাদের সরকার চেষ্টা করে যাচ্ছে, কূটনৈতিক পর্যায়ে চেষ্টা করে যাচ্ছে, তবে সারা হয়তো সেইভাবে পাচ্ছে না। এখানে কিন্তু ভূ রাজনীতি হয়ে গেছে বড় জিনিস। ভূ রাজনীতিতে এখন আমার যেটা মনে হয় দুঃখজনক হলো সত্য যে বিষয়টা, যে এরা যারা মানে মূল প্লেয়ার যারা আমি বলবো চীন, ভারত, আমি বলবো চীন আর ভারত, রাশিয়া সে একটু দূরে, তারা কিন্তু বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব থেকে হয়তো মিয়ানমারের গুরুত্ব, ভূ রাজনৈতিক গুরুত্ব তাদের কাছে হয়তো বেশি, চীনের কাছে বিশেষ করে আমি মনে করি, তাই না? তো সেখানে চীন রোহিঙ্গা বিরোধী যে সমাজ, সেই সমাজকে খেপাবে বলে আমি মনে করি না। এক, দুই নম্বর হচ্ছে যে মিয়ানমারের সামরিক বাহিনী কিন্তু সম্পূর্ণভাবে চীন নির্ভরশীল, তারা অন্য কারো থেকে তারা এমন কোনো তাদের নিরাপত্তা সহযোগিতা নেই বা তাদের ওই সামরিক সহযোগিতা নেই যেটা চীনের সাথে রয়েছে, আর কার সাথে রয়েছে, ইসরায়েলের সাথে রয়েছে, কিছুটা রাশিয়ার সাথে রয়েছে। তো এখন যদি আপনি সকলেই যদি বিশ্বের সব চীন ভারত ছাড়া যদি সকলে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, মিয়ানমারে কিছু ক্ষতি হবে না, কারণ এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে তারা কিন্তু 30টা বছর কাটিয়ে এসছে এক চীনের বিনিয়োগের কারণে, চীনের সহযোগিতার কারণে। 2/3 বিনিয়োগ যেটা মিয়ানমারে সেটা চীন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে আসে, 2/3। অর্থাৎ অন্যরা যদি ওখানে বিনিয়োগ নাও করে এই 2/3 কিন্তু ওই শতাংশ হয়ে যাবে সেখানে, এবং চীন তো সেই বিনিয়োগ করার তাদের প্রস্তুতি আছে, তাদের সেই আর্থিক শক্তিও আছে, তাই না, এবং তাদের একটা স্বার্থও রয়েছে যে আমরা মিয়ানমারের মাধ্যমে আমরা বঙ্গোপসাগরে ওখানে গিয়ে আমরা অবস্থান নিব। তো চীনকে বোঝাবার চেষ্টা করা হয়নি সেটা আমি বলবো না, নিশ্চয়ই চেষ্টা করা হয়েছে। আমার যেটা একটা প্রশ্ন, আমি শুরুতে অনেক আগেই আমি প্রশ্ন এসেছিলাম যে আমরা এই বিষয়গুলো আমলে না নিয়ে এই সমঝোতা স্মারকটা কেন তড়িঘড়ি করে স্বাক্ষর করতে গেলাম? আপনি যখন আপনি সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন বা চুক্তি স্বাক্ষর করবেন আলাপ আলোচনার প্রেক্ষিতে, তাই না, নামটাও নিয়ে কোনো ঠিক করা হলো না। তো এখন আপনি সমঝোতা স্মারক বলেন, যেটাই বলেন সেটা হবে মানে আলোচনার ফলাফল হিসাবে। আপনি সমঝোতা স্মারক স্বাক্ষর করে ফেললেন, তারপরে সকল আলোচনা কিন্তু ওই কাঠামোর ভিতরে রাখতে হবে। আপনি নিজে সীমাবদ্ধতা অনেক বেশি ওখানে দ্বিপাক্ষিক হবে ঘটনাটি, সেটাও বলা হয়েছে আলোচনা, মানে ইউএনএইচসিআর কেও এবার ইনভলভ করা যাবে না। ইউএনএইচসিআর খুব যেটা ইতিবাচক ভূমিকা সেটা বলবো না, আমার অভিজ্ঞতাতে মনে হয় না। আমরা বোধহয় ত্রিপক্ষীয় করলাম। আমি অতীতের অভিজ্ঞতা থেকে আমি ইউএনএইচসিআর এর ভূমিকাটা তেমন কিছু, আইওএম তো আরোই না, আইওএম তাদের নিজে চাকরি করছে আর কিছু না। তো আমি মনে করি যে এখানে আমরা ত্রিপাক্ষিক সেইভাবে, এবং মিয়ানমারকে চাপ সৃষ্টি না করে তাদের উপরে একটা ইনসেন্টিভ দাও যে তোমরা একটা সেইভাবে একটা পরিস্থিতি তৈরি করো যাতে 8,000 লোক বা 10,000 লোক 2 মাসের মধ্যে যেতে পারে, তারপরে এই 8,000 80,000 হবে, 80,000 8 লক্ষকে দাঁড়াবে। আমি সেটা আশা করি, বাট আমার এই মুহূর্তে আমি আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। শেষ মন্তব্য, তার মানে তো মানে একটা কোনো
এমন কৌশল নিতে হবে যেটা মোক্ষম কৌশল, যেটাতে আসলে এগুলো শুরু হবে, না হলে এরকমই চলবে। আপনি যা বলে শুরু করেছিলেন, যা বলে শুরু করেছিলাম সেখানেই ফিরে যাই। খুব একটা আশাবাদী হওয়ার মতো অবস্থা এখন নয়, কারণ চেষ্টা যেটুকু করা হয়েছে কিন্তু ফলাফল খুব একটা আশাব্যঞ্জক কিছু নয়। বিশেষ করে এখন তো যারা রোহিঙ্গা তারা বেশ আরাম পেয়ে গেছে এক অর্থে, কারণ দেখুন তারা সরকারি পয়সায় মানে রাজকীয় মেহমান হিসাবে, সরকারি মেহমান হিসাবে এই দেশে আছে। তাদেরকে ভাসান চরে নেওয়া হোক বা যে চরেই নেওয়া হোক না কেন, সেখানে তাদের থাকা খাওয়া ইত্যাদির ব্যবস্থা করা হবে, সবকিছু করা হবে। আরো ভবিষ্যতে কিন্তু আসলে তো একদম জীবনের ঝুঁকির মধ্যেও আছেন, মানে সামনে ঝড়ের মৌসুম আসছে। শরণার্থী জীবন তো কষ্ট। হ্যাঁ, না, না, মানে সে তো কষ্টের কম ক্যাম্পেই বটে, আছে। কিন্তু 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 একটা যেন মনে রাখতে হবে, তাদের নিজের দেশেও কিন্তু তারা এক ধরনের শরণার্থী বটে। সেখানেও যে তারা খুব সুখে ছিল বা ফিরে গেলে যে খুব সুখে থাকবে তারা জানে। দুইটার মধ্যে তারা তুলনা করবে যে ওখানে আমাদের সবসময় গুলির মুখে রাখতে হয়, আর এখানে অন্তত গুলি করে মারবে না, সেদিক থেকে স্বস্তির জীবন। এই আর কি। আর তার সঙ্গে আবার যদি বৈদেশিক সাহায্য যদি মিলিয়নস অফ ডলার আসতে থাকে যেভাবে আসছে, বাংলাদেশ সরকারও যদি মানবতা দেখাতে দেখাতে যদি তাদের শিক্ষা দীক্ষা তাদের সমস্ত কিছু বাচ্চা কাচ্চার দায়িত্ব নিতে থাকে, তাহলে ভাবে একসময় ভাবে দূর গিয়ে আর ওখানে এই গুলির মুখে আর কেন। না, আমাদের দেশে থেকেই যদি যায় তাহলে তো একটু মহানুভবতা দেখালে বরং ভালো, মানে অসন্তোষ সংগঠিত হয়, এগুলোর সুযোগ কমে না তাহলে? কিন্তু একটু এখানে একটু সমস্যা আছে। আপনি কি মনে করেন যে বাঙালি সমাজের মধ্যে এই রোহিঙ্গাদেরকে আপনি ইয়ে করে ফেলতে পারবেন, মিশিয়ে ফেলতে পারবেন? পারা যাবে না, কারণ এটা তো হচ্ছে গিয়ে শুধুমাত্র ধর্ম তো নয়, আমাদের তো অভিজ্ঞতা আছে। মানে সংস্কৃতির সঙ্গে আসল কথা হচ্ছে কি সংস্কৃতি, আচার আচরণ, তাদের যে ঐতিহাসিক যে এগুলো আর কি। তো অতএব তেলে আর জলে মিশবে না। তারা নিজেরা তো বাঙালি মনে করেন তাদের। না, তারা তো বাঙালি নয়, মনে করেন। তারা বাঙালি নয় এবং তাদের কোন কালেই বাঙালি ছিল না। এবং এখানে তারা যত বছরই থাকুক না কেন এটা মিশবে না, তেলে জলে মিশবে না কখনো। তাদেরকে ফিরে যেতেই হবে, এবং ফিরে যাওয়ার জন্য যেটা মুরব্বী, আমার কথা হলো গোড়াতে যেটা বলেছে, তাদের মুরব্বী চীন, তাদের এই বিষয়ে বোধহয় আপনারা তিনজনই একমত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ মোফাজ্জল করিম, ধন্যবাদ শামসুল মুবিন চৌধুরী, বীর বিক্রম, ধন্যবাদ এম হুমায়ুন কবির, ধন্যবাদ। দর্শক, পরবর্তী পর্বে সব দায়িত্ব ফায়ার সার্ভিসের, এই নিয়ে করবো আলোচনা।